আর জেলা থেকে সরাসরি শুরুতেই আজ নজর রাখতে হচ্ছে বড় খবরের দিকে। এই ডিএ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি। ডিএ বকেয়া রয়েছে 7 বছর, পেনশনভোগী যারা রয়েছেন সেই সব বকেয়া ডিএ নিয়ে এবার রাজ্যের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো? এই ডিএ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ডিএ দেওয়া হবে, এই মাসের মধ্যেই শুরু হবে ডিএ দেওয়া। পেনশনভোগীরা যারা রয়েছেন তাদের বকেয়া ডিএ দেওয়া হবে। 7 বছরের ডিএ বকেয়া রয়েছে। আরো ডিটেল এই বিষয়ে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, এই মাসে কবের মধ্যে ডিএ দেওয়ার কাজ শুরু হবে এবং কিভাবে সরকার এই পুরো ডিএ মেটাবে? যে পেনশনভোগীরা যারা ডিএ পাবেন 8 বছরের, একটু তোমার কাছ থেকে ডিটেল জানতে চাইবো। রাজ্য সরকারের এই বড় ঘোষণায় ঠিক কি কি রয়েছে? দেখো, 2008 থেকে 2015 পর্যন্ত পেনশনভোগীরা যে বকেয়া এরিয়ারের টাকা পান, সেই বকেয়া এরিয়ারের টাকা রাজ্য সরকার দিচ্ছে। চলতি মাসের মধ্যেই 50% টাকা রাজ্য সরকার দেবে। সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন যে পেনশনভোগীদের টাকা মেটানোর প্রক্রিয়া তারা শুরু করছেন। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে রাজ্য সরকার পেনশনভোগীদের যে এরিয়ারের টাকা বকেয়া রয়েছে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত, সেই টাকা তারা দিয়ে দেবেন। 50% টাকা তারা দিয়ে দেবেন এবং তার চলতি মাসেই, এবং তারপর বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেনশনভোগীদের যে বকেয়া টাকা রয়েছে, অর্থাৎ 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে এরিয়ারের টাকা, সেই টাকার 50% টাকা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে চলতি মাসে 28শে জুলাইয়ের মধ্যেই, এবং বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। এই যে 28শে জুলাইয়ের মধ্যে পেনশনভোগীরা টাকা পাচ্ছেন 50% টাকা, কত শতাংশ বা কতজন পেনশনভোগী এর আওতায় পড়বেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি পেনশনভোগীরা রয়েছেন যারা এই এরিয়ারের টাকা পেতে চলেছেন 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। একেবারে সোমরাজ, প্রায় 2 লক্ষ পেনশনভোগী এরকম রয়েছেন যাদের জন্য অবশ্যই স্বস্তির খবর, খুশির খবর। কারণ আগের সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে ডিএ নিয়ে টানাপোড়েন হয়েছে। তারপর নতুন সরকারের আশা, বিজেপি সরকারের আশা, এবং এই বড় ঘোষণা। গতকাল প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে ছিলেন ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। কি আশ্বাস দিয়েছে রাজ্য সরকার, কি বললেন ভাস্কর ঘোষ, তার কথাতেই শুনুন। কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাংক থেকে যারা পেনশন পান তাদের সবার বকেয়া মেটানো নিয়ে একটা জটিলতা ছিল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই জটিলতা মেটানোর আবেদন জানাই। তখন মুখ্যমন্ত্রী ওনার উপদেষ্টার সাথে বৈঠক করার পরামর্শ দেন। আমরা সেই মোতাবেক বৈঠকে বসি এবং সেখানে ওনারা টেকনিক্যাল কিছু কথাবার্তা বলেছিলেন। তখন আমরা বলি যে দেখুন, এই টেকনিক্যালিটির জন্য কর্মচারীদের বকেয়া মেটানো থেকে তারা অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না, এগুলোকে ইমিডিয়েটলি ছাড়তে হবে। তখন আমরা বৈঠকে একটা ঐকমত্যে আসি যে আপাতত যা পাওনা, যা প্রাপ্য, সেই প্রাপ্যের 50% তারা অ্যাডহক বেসিসে মিটিয়ে দেবেন। এইভাবেই কথাবার্তা হয়েছে আর কি। সুতরাং আমরা উদ্যোগ নিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ, এবং সেই উদ্যোগে সরকার সাড়া দিয়েছেন এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে এই পুরো জটিলতাটা কাটার দিকে যাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সদর্থক ভূমিকার জন্য। 28শে জুলাইয়ের মধ্যে 50%, তারপর ধাপে ধাপে বকেয়া দিয়ে দেওয়া হবে। সরকারের তরফ থেকে বড় ঘোষণা। পেনশনভোগীরা যারা এই সুবিধে পাবেন, স্বাভাবিক তাদের মধ্যে খুশির হাওয়া, স্বস্তি পেয়েছেন তারা। আশা সব থেকে বড়, বিগত সরকারের কলঙ্ক এর হাত দিয়ে মুখ মুছছে। এইটা কর্মচারীদের বড় আশার আলো। এখন যতখানি সম্ভব সরকার চেষ্টাও করছে, তবে আমরা আশাপেক্ষী এই সরকারের উপরে আমাদের আগামী দিনে আরো ভালোভাবে তাকাবে। খুব ভালো কথা। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দিকে চিন্তা ভাবনা করে এটা দিচ্ছেন পুজোর আগে, সেটা খুবই ভালো খবর। এতে পেনশন হোল্ডারদের অনেকটা উপকার হবে। চিকিৎসার ব্যাপার থাকে, অসহায় মনে বোধ করে। এই অবস্থায় যদি তাদের টাকাটা বাড়ে তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। চন্দ্রিমা
ভট্টাচার্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল হিসেবে পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নব চন্দ্রিমা বলা যায়। কেন কথা বলছি? কারণ বিধানসভায় নব তৃণমূলের ঘরে চন্দ্রিমা ভট্টাচার্য আজ যান। বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে তাকে যেতে দেখা যায়। তৃণমূলের সব পদ ছেড়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারের পর তাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, সে পদ থেকে তো ইস্তফা দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে সই করার অধিকারও ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের, সেটাও ছেড়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন গুড গার্ল চন্দ্রিমা। তৃণমূলের সব পদ ছেড়ে বিধানসভায় তিনি গেলেন। এবং আগেই আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলে চন্দ্রিমার ছেলে সৌরভ বসু তিনি গিয়েছিলেন। আর এবার আজ ঠিক এই ছবিটা দেখা গেল। ঠিক যে কথা বলছিলাম, তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ত্যাগ করেছেন। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি আর নয়। আর এই চন্দ্রিমা ভট্টাচার্য বরাবর কি দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ছিলেন তিনি। সেই মমতার গুড গার্ল কেন কালীঘাট থেকে দূরে সরে গেলেন? দলের সব পদ থেকে পদত্যাগের পর নিউজ 18 বাংলায় মুখ খুললেন বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য। গতকালের তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এমন নয়, যতক্ষণ থাকি ততক্ষণই আমি ছিলাম। আমার সঙ্গে কোনো বিধায়ক কথা বলতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের হাতে আমি ভবন তুলে দিয়েছি। এই কথাটা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমার বিশ্বাসযোগ্যতায় সন্দেহের তীর। আমি আনুগত্য সৈনিক হিসেবেই কাজ করেছি। আমারই হয়তো ভুল, আমি হয়তো দোষ করেছি। গতকালের একটা যে ঘটনা, তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে আমার সঙ্গে যারা যে বিধায়করা গিয়েছিলেন ওখানে তাদের সাথে কোনো কথাই হয়নি, মুখোমুখি কোনো কথা, অথবা তারা আমার এখানে এসছেন, আমি যে ঘরে বসেছি সেরকমও নয়। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এরকম একটা ভাবনা ভাবারও কোনো কারণ নেই। আমি যে সময় প্রতিদিন তৃণমূল ভবনে যাই সেই সময় তৃণমূল ভবনে গেছি, এবং যতক্ষণ থাকি ততক্ষণের থেকেও বোধহয় আরো 10-15 মিনিট বেশি ছিলাম, কিন্তু আমার সঙ্গে কেউ কথা বলতে কোনো বিধায়ক আসেনি। তারপরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমাকে বেশ কিছুক্ষণ পরে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে আমার একটা ফোনে কথা হয়, এবং তিনি আমাকে বলেন যে আমি ওদের হাতে তুলে দিয়েছি এই তৃণমূল ভবন। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে, কারণ আমি কি করে তুলে দেবো হাতে তৃণমূল ভবন? আমার সাথে কথাও হয়নি, দেখাও হয়নি, কিছুই হয়নি। আর এটা তো আমার নিশ্চিতভাবে আমার যে বিশ্বাসযোগ্যতা, তার উপরে একটা সন্দেহ তীর, এটা সন্দেহের তীর। আর যেটা আমার আনুগত্য, আমি একেবারে অনুগত সৈনিক হয়ে কাজ করেছি সব সময়। বিগত 15 বছরে কেউ বলতে পারবে না আমারই কোনো দোষ। হয়তো আমি হয়তো ভালো করে ঠিক প্রকাশ করতে পারিনি আমার ব্যাপারটা, সেই জন্য এই কথাটা তিনি বললেন। অনুগত হলে তো গুড গার্লই হয়। কঠিন পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া গুড গার্লকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে তেমন নয়। প্রশাসনিক স্তরে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তেমনও নয়। মন্ত্রগুপ্তির জন্য সবকিছু বলা যায় না। গুড গার্ল সেটা তো অবশ্যই, যেটা আমি বলছি যে অনুগত, তাহলে অনুগত যারা তারা তো গুড গার্লই হয়। তো কিন্তু সেখানে যে দায়িত্বগুলো দেওয়ার কথা, সংগঠনে হোক চাই অন্য জায়গায় হোক, যখনই কঠিন পরিস্থিতি এসেছে তখনই সেই দায়িত্বগুলো দেয়া, কিংবা যা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে গুড গার্লকে দিয়ে খুব অনেক কিছু দায়িত্ব দেয়া হয়েছে, আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে যে দায়িত্বগুলো ভীষণ গুরু দায়িত্ব প্রশাসনিক লেভেলের, সেগুলো সবসময় সঠিক নয়। এটাও তো একটা নিশ্চয়ই জানেন। আমি মন্ত্রগুপ্তির কারণে সব কথা বলবো না, কারণ আমি একটা মন্ত্রগুপ্তি নিয়েছি, তো যতবার আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছি, সুতরাং সেটা আমি বলবো না।
কয়েক ঘন্টা আগে বাজেট সম্পর্কে জেনেছি। আমি অর্থ দপ্তরের জিএসটি কাউন্সিলের মিটিং এ গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছিলেন বলে যাওয়ার সুযোগ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের কথা প্রকাশ করেছি। আমি যে অর্থ দপ্তরের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে, যেখানে অবশ্যই সেটা আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগ দিয়েছিলেন বলেই আমার যাওয়া সম্ভব হয়েছিল। আমি কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মাননীয় মন্ত্রীদের কাছে এবং বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী, তার কাছে আমি আমার বাংলার যে কথা সেটা প্রকাশ করতে পেরেছি। এবং সেটা আমি বলছি তা নয়, এটা পার্লামেন্টে রেকর্ডেড আছে, কারণ তিনি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথা বলেছেন। ফলে আমার যদি বলেন যে বাজেটের বাকি কি করেছি কি না করেছি, বাজেট সংক্রান্ত, বাজেটের পরে কোনো ফাইল এলো গেল কি করলো সবের ওপরে অনেক নিয়ন্ত্রণ। আমি আবারও বলছি যে এগুলো মন্ত্রগুপ্তির জন্য আমি বলছি না, কিন্তু বাজেট মানুষ দেখেছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এবারের বাজেটটা ঠিক ওরকম হবে না, চন্দ্রিমা পড়ে দাও, এরকম বাজেট হবে না। আসলে তিনি জানেন, অনেক কিছু জানতেন, অথবা যারা আধিকারিক আছে তারাও হয়তো তাকে অবহিত করেছে যে ওই বাজেটটা আমি হয়তো মানুষ জেনেছে এক সময়, আমি তার কয়েক ঘন্টা আগে জেনেছি। নভোটেলে যেদিন ছেলে গিয়েছিল সেদিনই বলেছিলাম আমাকে ছেড়ে দিন। তারপরও আমাকে যা কাজ দিয়েছেন তাই করেছি। এখন হয়তো আমাকে বিশ্বাস করবেন না, গতকাল সন্ধ্যের আগেও ছেলের সঙ্গে রাজনীতি নিয়ে কথা হয়নি। উনি যা বলছেন ভেবেচিন্তেই বলছেন। উনি আমাকে কেন কোনো দিনই চেনেননি। যেদিন নভোটেলে আমার ছেলে গিয়েছিল সেই দিনই আমি গিয়ে কিন্তু আমাদের পূর্ব মুখ্যমন্ত্রীকে, তাকে আমি বলেছিলাম যে আমাকে ছেড়ে দিন। তিনি বলেছেন না, ও গেছে তুমি থাকো বলে তারপরে আমাকে যে কাজ দিয়েছেন সে কাজ করেছি। এখন উনি বিশ্বাস করবেন না, উনি হয়তো এখন, যেহেতু আমার বিশ্বাসযোগ্যতাটা ওনার কাছে এখন একটা ক্ষীণ জায়গায় পৌঁছে গেছে, তাই জন্য হয়তো বিশ্বাস করবেন না। যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে আজকে আমরা 4 তারিখে আছি, গতকাল 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আমার আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম যখন কালীঘাট থেকে ফিরতাম অথবা ভবন থেকে ফিরতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই, তা কি করা যাবে। সেটা উনি যা বলছেন উনি ভেবেচিন্তেই নিশ্চয়ই বলছেন। আমি তো বুঝতে পারছি যে এই বিশ্বাসযোগ্যতা হারানোর দোষটা আমারই। 47 বছর বয়স আমার ছেলে, তো সে সিদ্ধান্ত নিজে নেবে। প্ল্যান করা আমি কোনোদিন করিনি, তার মানে উনি আমাকে কোনোদিন চেনেনই। আমি কোথায় যোগ দেব সেটা আমার সিদ্ধান্ত। আমাকে বেঈমান ভাবলে ভাববেন, তাতে কি? আমি কোথায় যোগ দেব না দেব কি সেটা আমার সিদ্ধান্ত। উনি যদি আমাকে বেঈমান ভাবেন এত 15 বছর পরে, তাহলে ভাববেন, তাতে কিছু নেই। আমার তার প্রতি শ্রদ্ধা যা আছে সেটা আছে। চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, তিনি বিধানসভায় গিয়েছিলেন পেনশনের কাজ নিয়ে। তিনি এতদিন বিধানসভায় যাননি। আমার মনে হয়েছে পেনশনের কাজগুলো করতে হবে, বিধানসভায় গেলে তো কোথাও বসতে হবে। আমি তো সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের ঘরে গিয়েই বসবো, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। না, আমি ঠিক সেইভাবে কিন্তু যাইনি বিধানসভায়। আমি গিয়েছি তার আমার কোনো পেনশনের, এই যে টেনশনগুলো পেতে হবে, সেই কাগজপত্রগুলো ঠিক করতে হবে, এতদিন যাইনি। মানে আমি এতদিন যাইনি। এখন আমার মনে হলো যে আমি তো দল থেকে, আমি পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি, ফলে আমার এই টেনশনের কাজগুলো করতে হবে। আজকে বিধানসভাটা খোলা আছে সেটা জেনেছিলাম, তার কারণ হচ্ছে যে এখানে কোনো অনুষ্ঠান কর্মসূচি আছে। তো আমি সেখানে যে লোকের সাথে কথা বলবো গিয়ে, তাহলে যাব কোথায়? বসতে তো হবে। আমি তো নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের পক্ষের ঘরে গিয়ে বসবো, তাই বসেছি।
চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনছিলেন, তাহলে এরপর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। 4 মের পর থেকে ঠিক কি ছবি দেখা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ একা হতে থাকলেন। এবার আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়। যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন, তারাও শতাব্দী রায়, জুন মালিয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায় একে একে সকলে ছেড়ে দিয়েছেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও ছেড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ, মালা রায়, জুন মালিয়া একে একে সকলে ছেড়েছেন হাত। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি তো আগেই চলে গিয়েছেন। আর আজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল যিনি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কোথাও গিয়ে হাত ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনেকদিন ধরেই বলছিলেন পদত্যাগ করবেন। ছেলে গিয়ে ইতিমধ্যে হাত মিলিয়েছে। তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, আমি তো হাত মেলাবো না। আপনারা কোথায় গেলেন আই ডোন্ট কেয়ার। আমি নেতা নই, কর্মীদের চাই। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করছিলেন, কি বলেছেন সেখানে শুনুন। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যারা তৃণমূলের প্রতীকে জিতেছেন তারা এখন বলছে 2023-এর পর দলের অস্তিত্ব নেই। তাহলে 2026-এ কি করে ভোটে দাঁড়ালেন? প্রার্থীর নাম তো আমার অফিস থেকে গিয়েছে, দল অনুমোদন দিয়েছে, তাই তো প্রার্থী হয়েছেন। যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করার সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভেবেছেন কি? আমি মরে গিয়েছি, আমাদের কর্মীরা কি মরে গিয়েছেন? সিম্বল আপনার পক্ষে যাবে না। যদি সিম্বল দিয়ে দিলেও কোনো কিছু হবে না। দরকার হলে গলায় সিম্বল ঝুলিয়ে মানুষের কাছে যাব। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি। তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। এমনকি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম, অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। এত প্রতিহিংসা রাজনীতি কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় টিমের গুড গার্ল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আজ তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। বিশ্বাসঘাতক, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, চন্দ্রিমাকে একাধিক মন্ত্রকের দায়িত্ব। তখন দুঃখ হয়নি? যখন এত দফতর দেওয়া হয়েছিল তখন কষ্ট হয়নি? যখন বুঝতে পারেননি তাহলে বাজেট পড়লেন কেন? কুণাল ঘোষ রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন। বিশ্বাসঘাতক শিবিরে কেউ তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নাম লেখাবেন। আমি সকলকে বিশ্বাসঘাতক বলছি না, 7-8 জন যারা অর্গানাইজ করছেন গোটা বিষয়টা ব্যক্তি স্বার্থে। জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি। আজকে মমতাদি ক্ষমতায় নেই, ওনাদের মনে হচ্ছে অন্যদিকে যাই। যদি এতগুলো দপ্তর নিতে ওনার খারাপ লেগে থাকে,
আজকে যেরকম অনেক ছাড়লেন, তো সেদিন ছাড়েননি কেন? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরো অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তো সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো সিলেবাসেই চলেছেন মমতার সুযোগ্য ছাত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বলছেন রুদ্রনীল ঘোষ। তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো সিলেবাসেই চলছেন। তার যদি রাজনৈতিক ইতিহাস কেউ অনুধাবন করেন, দেখা যাবে যে তিনি যাদের নিয়ে নিজের পরিচয়, পরিচিতি এবং অস্তিত্ব বানিয়েছিলেন, তার পর মুহূর্তেই তাদেরকে অস্বীকার করেছেন এবং তাদেরকে অপমান করে, তাদেরকে ভুলে গিয়ে তাদের বিরুদ্ধেই নিজে কথা বলেছেন। এ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী হিসেবে চন্দ্রিমা দেবী যদি কোনো কাজ করেই থাকেন, তো তাহলে তো পরম্পরা মেনটেন করা। এর মধ্যে খারাপ কেন খুঁজে পাচ্ছেন তৃণমূল দলের কেউ কেউ? আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই। গত 15 বছর বাঙালির উপর অত্যাচার করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তখন কোনো প্রতিবাদ করেছিলেন? কোন দিকে উনি যাচ্ছেন সেই নিয়ে কোনো উৎসাহ নেই, বললেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। আমাদের এই নিয়ে কোনো আগ্রহ নেই। 15 বছর ক্ষমতায় থাকাকালীন তারা পশ্চিমবঙ্গের বাঙালির ওপরে যে স্তরের অত্যাচার করেছেন, তা পৃথিবীর সমস্ত বড় গণহত্যাকেও হয়তো লজ্জা দেবে। এই চন্দ্রিমা দি, তিনি তো একজন মহিলা, তিনি একজন মহিলা নেত্রীও বটেন। কোন প্রতিবাদ করেছিলেন 2021-এ যখন আমাদের একজন কর্মীকে, রাজনৈতিক কর্মীকে খুন করে তার মৃতদেহের পাশে তার স্ত্রীকে বিভৎস করে 19 জন মিলে চা বানিয়ে খেয়েছিল? কোন প্রতিবাদ তিনি করেছিলেন? অন্য ক্ষেত্রে যখন আমাদের ছেলে মেয়েদের উপরে বেধড়ক অত্যাচার হয়েছে, কোন প্রতিবাদ তিনি করেছিলেন? যখন মেয়েদের নুট প্যারেড করা হতো, কোন প্রতিবাদী তিনি চরিত্র ছিলেন? যে আমাদের শাঁখা সিঁদুর দেখে দেখে মেয়েদের যখন শাহজাহানের ডেরায় নিয়ে যাওয়া হতো। সুতরাং এইসব কে, উনি কোন দিকে গেছেন, কি হচ্ছেন, এই নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আমরা এই নিয়ে কোনো কথাই বলতে চাই না। মানুষ মানুষের মতন করবেন, তারপরে দেখা যাবে। আর এবার নজর রাখবো, 14 বছর কেটে গিয়েছে, বিচার মেলেনি। বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে শনিবার মুখ্যমন্ত্রীর দরবারে তার পরিবার। বরুণ বিশ্বাসের দাদার বক্তব্য, মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। সত্যি আগামীকাল আমার ভাইয়ের 14 বছর আগামীকাল কমপ্লিট হবে। রামচন্দ্র যেমন বনবাসে গেছিলেন 14 বছরের জন্য, আমার ভাইয়ের মৃত্যুর আগামীকাল 14 বছর 5 জুলাই 2012-তে মেরেছিলেন। এটা আমাদের কাছে কালো দিন। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রিএনকোয়ারি করব। 2012, আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। গোটা বাংলা নাড়িয়ে দিয়েছিল একটি হত্যার ঘটনা, প্রতিবাদী বরুণ বিশ্বাসের হত্যার ঘটনা। 2012 থেকে 2026, প্রায় 1.5 দশক পেরিয়ে গিয়েছে। এখনো বিচারের অপেক্ষায় প্রতিবাদীর পরিবার। সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। প্রতি সপ্তাহে এখানে জনতার কথা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে বিচারের জন্য দরবার করলেন নিহত বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি। তাদের দাবি, মুখ্যমন্ত্রী সব শুনেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন। আজকে যে তৃপ্তিটা দেখছেন, সেই তৃপ্তিটা যে কথাগুলো বলতে পারেনি 14 বছরে, সেই কথা বলার তৃপ্তি আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো শুনলাম, যে আশ্বস্ত উনি করলেন, সত্যিই বলছি যে উনি সত্যি মানবিক। উনি বললেন আমি রিইনকোয়ারি দেবো, রিইনভেস্টিগেশন হবে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন, আমাদের তরফ থেকে আমরা করব। তথ্য তো অনেক নষ্ট করে ফেলেছেন, যাতে কোনো রকম সাজা না হয়। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রিইনকোয়ারি করবো। উত্তর 24 পরগনার গাইঘাটার শুটিয়ার বরুণ বিশ্বাস শিয়ালদার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। গাইঘাটার শুটিয়ায় ঘটে চলা একের পর এক গণধর্ষণের প্রতিবাদ করেন। নদী সংস্কারের টাকায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামেন। এরপরই খুন হন বরুণ বিশ্বাস। বরুণ খুনে অভিযোগের আঙুল উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। যিনি একজন সে তৎকালীন খাদ্যমন্ত্রী, তৎকালীন গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর যে কুকীর্তির তথ্য বরুণ আমাদের কাছে রেখে গেছেন, সেই তথ্য তো কেউ নষ্ট করতে পারেনি।
বরুণ ওনার কুকীর্তির বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিলেন। সেই প্রতিবাদী মঞ্চকে ভেঙে দেওয়ার জন্যে, ওর কুকীর্তিটাকে যাতে মানুষের সামনে না আসে, বরুণের বিরুদ্ধে গিয়ে তখনকার টিএমসির যত গুন্ডা বদমাই সমাজ বিরোধীদের নিয়ে তৈরি করলেন হচ্ছে শান্তি কমিটি। বরুণের বিরুদ্ধে শান্তি কমিটি তৈরি করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ভাষণ দিলেন ছুটিতে গিয়ে, যাতে বরুণের প্রতিবাদী মন যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে। বিচার করতে গেলে যে পুলিশের তদন্ত, সেই তদন্তটাই তো হয়নি। তদন্ত হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী, উনি যেভাবে বলে দিয়েছিলেন, এবং তৎকালীন পুলিশ মন্ত্রী, ঠিক সেভাবেই তার ইনভেস্টিগেশনটা হয়েছে। ফলে বিচারের নামে প্রশাসন যেসব সাক্ষী ওখানে সাক্ষী দিয়েছেন, কেউ তার নিজের সাক্ষী দিতে পারেননি। আমার বাবাকে দুবার করে সমন করা হয়েছিল সাক্ষীর জন্যে। আমি কলকাতা থেকে বাবাকে অনেক কষ্ট করে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানকার তৎকালীন যিনি আমাদের পিপি ছিলেন, পাবলিক প্রসিকিউটর, আমার বাবাকে ধমকেছেন, আপনি কোনো নাম বলবেন না। বাবা বলছে আমার কথা আমি বলবো, তুমি কি বলার কে? আমার বাবার সাক্ষীটা উনি করতে দিলেন না। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছে বরুণ বিশ্বাসের পরিবার। আজকে যে তৃপ্তিটা দেখছেন, সেই তৃপ্তিটা যে কথাগুলো বলতে পারেনি 14 বছরে, সেই কথা বলার তৃপ্তি আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো শুনলাম, যে আশ্বস্ত উনি করলেন, সত্যিই বলছি যে উনি সত্যি মানবিক। উনি বললেন আমি রি-ইনকোয়ারি দেবো, রি-ইনভেস্টিগেশন হবে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন, আমাদের তরফ থেকে আমরা করব। তথ্য তো অনেক নষ্ট করে ফেলেছেন, যাতে কোনো রকম সাজা না হয়। মুখ্যমন্ত্রী বলেছেন খুব টাফ কাজ, তবু আমি করব, আমি রি-ইনকোয়ারি করব। এই আশ্বাসেই আবারও একবার প্রাণ ফিরে পাচ্ছেন, আবারও একবার আশার আলো দেখছেন বরুণ বিশ্বাসের পরিবার। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।